বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক রহমান মুস্তাফিজ এবং আমাদের সাথে আরও আছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য মুতাসিম বিল্লাহ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি তথ্য একটু খুব সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব এবং এর পরেই এই সংশ্লিষ্ট বিষয় নিয়ে আসলে আপনাদের সাথে আলোচনা করব এবং এর বাইরেও কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি। প্রথমে যে তথ্যটি আমার হাতে রয়েছে তা হচ্ছে আল জাজিরা একটি সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখান থেকে তার কয়েকটি কথা আমি একটু তুলে ধরি। অন্তর্বর্তী সরকারের সময়সীমা কি হতে পারে এই বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা অন্তর্বর্তী সরকার, আমরা স্থায়ী সরকার নই। নিয়মিত সরকার 5 বছরের হয়, নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত 4 বছর হতে পারে, কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায়। সুতরাং এটা, অর্থাৎ তিনি অন্তর্বর্তী সরকারের মেয়াদের কথা বুঝিয়েছেন যে সুতরাং এটা 4 বছরের কম হওয়া উচিত, এটা নিশ্চিত। এটা আরও কম হতে পারে, এটা পুরো নির্ভর করছে মানুষ কি চায়, রাজনৈতিক দলগুলো কি চায় তার ওপর। এবং তিনি আরেকটি কথা বলেছেন, যদি রাজনৈতিক দলগুলো চায় এটা ভুলে যাও, অর্থাৎ সংস্কার ভুলে যাও, নির্বাচন দাও, তাহলে সেটাই করা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেছেন, তিনি নিজেকে অনেক কিছুই বলতে পারেন কিন্তু বাস্তবতা তা নয়। এমনকি ভারতও বলছে তিনি সাবেক প্রধানমন্ত্রী। শেখ হাসিনার ব্যাপারে বলছেন তিনি যে তিনি সাবেক প্রধানমন্ত্রী, সুতরাং তাকে আশ্রয় দিলেও সাবেক প্রধানমন্ত্রী ছাড়া আর কিছুই বলছে না। ডক্টর ইউনূস জানিয়েছেন শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়া চলছে এবং অভিযুক্ত হলে অবশ্যই তাকে প্রত্যর্পণের জন্য বলা হবে। আরেকটি বিষয় আমি একটু বলি, আমেরিকার নবনির্বাচিত যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেছেন, ট্রাম্পের সঙ্গে অতীতে কখনো তার আলাপ আলোচনা হয়নি, তাই ব্যক্তিগতভাবে তার সাথে কোনো সমস্যা নেই। আর আপনি যদি রিপাবলিকান পার্টির কথা বলেন তাহলে বলবো আমার ডেমোক্রেটিক পার্টিতে বন্ধু আছে, রিপাবলিকান পার্টিতেও বন্ধু রয়েছে। ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার কারণে হঠাৎ করে কোনো নেতিবাচক কিছুর উদ্ভব হবে এমন শঙ্কা আমি দেখছি না। আমি মনে করি দেশটির পররাষ্ট্রনীতি এমন নয় যা প্রেসিডেন্ট কে তার উপর নির্ভর করে, দেশটির এই নীতির একটি স্থিতিশীল অংশ আছে। এরপর যে তথ্যটা আমি একটু তুলে ধরতে চাই তা হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের রূপরেখা না দেয়ায় আশাহত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক অনুষ্ঠানে তিনি আজ বলেছেন, আমাদের প্রধান উপদেষ্টা কালকে 100 দিনের পূর্তিতে একটা ভাষণ দিয়েছেন, ভালো হয়েছে, অনেকে আশান্বিত হয়েছেন, আমি একটু আশাহত হয়েছি। আমি আশা করেছিলাম প্রধান উপদেষ্টা তার সব প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে নির্বাচনের জন্য একটা রূপরেখা দেবেন। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের মধ্যেই কোথাও কোনো ঘাপলা আছে, এ সরকারের কারো মধ্যে কোনো মাস্টার প্ল্যান আছে কিনা এটা আমাদের ভাবিয়ে তুলছে। পরবর্তী যে তথ্যটি আছে তা হচ্ছে অন্তর্বর্তী সরকারের 100 দিনের কার্যক্রম নিয়ে আলোচনায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির যে নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান তিনি বলেছেন, সিদ্ধান্ত গ্রহণের অনেক ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের অ্যাডহক প্রবণতা লক্ষণীয়। রাষ্ট্র সংস্কার ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত অর্জনের লক্ষ্যে সরকারের একটি রোডম্যাপ ঘোষণা করা প্রয়োজন। তারা শুরুতে এটি করার দাবি জানিয়েছিল কিন্তু এখনো করা হয়নি, তবে তা করার সময় এখনো আছে, এমনটাই বলছে টিআইবি। পরবর্তী যে তথ্য তা হচ্ছে জুলাই আগস্টে গণহত্যা মানবতা বিরোধী অপরাধে অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 1 মাসের মধ্যে দাখিলে আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে ট্রাইব্যুনালের শুনানিতে আগামী 17 ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনাকে গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের আদেশ দেওয়া হয়। এদিকে জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া সাবেক 9 মন্ত্রী সহ 13 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। আরও একটি উল্লেখযোগ্য ঘটনা তা হচ্ছে সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে কমিশন গঠনের দাবিতে রাজধানীর মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা কমলাপুর স্টেশনের দিকে যাচ্ছিল। নোয়াখালী থেকে আসা আন্তনগর ট্রেন উপকূল এক্সপ্রেস মহাখালী রেল ক্রসিং অতিক্রম করার সময় শিক্ষার্থীরা সেটি থামানোর চেষ্টা করে। অতিক্রম করার সময় চেষ্টা করলে কিন্তু ট্রেনটি না থেমে গতি কমিয়ে চলতে থাকলে শিক্ষার্থীরা সেটি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন। এতে ট্রেনের কয়েকটি জানালার কাঁচ ভেঙে যায়, আহত হন এক শিশুসহ 5 যাত্রী। এক পর্যায়ে শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করলে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ওই সময়টিতে একই কারণে মহাখালী ফ্লাইওভারেও যান চলাচল করেনি। এবং সবশেষ যে তথ্যটি আমি একটু দিতে চাই খুব ছোট করে তা হচ্ছে প্রবীণ সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে 11 সদস্য বিশিষ্ট গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ স্থানীয় সময়।
কমিশনের অন্য যারা সদস্য রয়েছেন আমি একটু দুই একজনের নাম শুধু একটু তুলে ধরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর গীতিয়ারা নাসরিন, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, এছাড়াও আরও অনেকেই আছেন। এবং আপনারা জানেন এরই মধ্যে দর্শক যে গত 17 অক্টোবর স্বাস্থ্য, গণমাধ্যম, শ্রমিক অধিকার ও নারী বিষয়ক আরও 4টি নতুন সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেয় সরকার, অর্থাৎ আগের 6টি এবং 4টি মিলিয়ে মোট 10টি সংস্কার কমিশন কাজ করছে। এই ছিল কিছু তথ্য। আমি চলে যেতে চাই আলোচনায়। আমাদের আজকের যে অতিথি রয়েছেন, আমি প্রথমে একটু রহমান মুস্তাফিজ আপনার কাছে আসতে চাই যে বিষয়টি নিয়ে, অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে প্রধান উপদেষ্টা আল জাজিরার সাক্ষাৎকারে যে কথা বলেছেন, যে বক্তব্য দিয়েছেন, এ ব্যাপারে আপনি কি বলবেন? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের এই যে সাক্ষাৎকার, সেটি আমি দেখেছি। সেই জায়গায় হচ্ছে প্রথমত আমি বলবো যে 5 বছরের জায়গায় 4 বছরের যে প্রসঙ্গটি, সেই প্রসঙ্গে এটা এক ধরনের আসলে বলতে পারেন যে আমার মধ্যে মিশ্র এক ধরনের প্রতিক্রিয়া আছে। কারণ কাজ করার জন্য আমার বিবেচনায় 3 বছর সময় যথেষ্ট। কারণ কি, যে ক্ষমতায় আসার পরে প্রথম বছর যে পরিমাণ কাজ হয়, দ্বিতীয় বছর কাজের গতি কমে, তৃতীয় বছর বাংলাদেশের প্রেক্ষাপটে বা দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রেক্ষাপটে তৃতীয় বছরটাকে আমরা ধরে নেই হচ্ছে লুটপাটের বছর। চতুর্থ বছর আবার এগুলোকে একটা হিসেবের মধ্যে আনা হয় এবং তাকে নির্বাচনের দিকে কিছু কাজ টাজ করা, পঞ্চম বছর তো নির্বাচনের ডামাডোলেই চলে যায়। সেই জায়গায় মূল কাজটা হয় মূলত প্রথম 2 বছর, এটা হলো 1 নম্বর কথা। আর কাজটা হয় শেষ বছর, মানে হচ্ছে কাজের জায়গায় যদি বলেন যে মানবিক কাজগুলি যদি বলেন, গণমানুষমুখী যে কাজগুলো বলেন, এগুলো সব হয় প্রথম 2 বছর এবং শেষ বছর। এবং সেই জায়গায় বাজেটগুলো দেখবেন অনেকটা গণমুখী, নির্বাচনমুখী, এগুলো হয়, মানুষকে শান্ত করার চেষ্টা হয়। কিন্তু তৃতীয় বছরটা এবং চতুর্থ বছরের মাঝামাঝি পর্যন্ত এই সময়টা আমাদের দেশ বা আশপাশে আরো অনেকগুলো জায়গায় আমরা দেখি লুটপাট, দলীয়করণ, দলবাজদের নানান জায়গায় সুযোগ সুবিধা দেওয়া, এগুলো করা হয় যে শেষ 1.5 বছরে গিয়ে যেন আবার এগুলো সামাল দেওয়া যায়। তো সেই জায়গা থেকে কাজ করতে চাইলে আসলে 3 বছর সময় যথেষ্ট। সেই জায়গায় ডক্টর ইউনূস যেটা বলেছেন 4 বছর, আমার মনে হয় যে এটা করলে 3 বছরই হতে পারে। আর তবে 3 বছরের জায়গাটা গেলে একটা ছোট্ট সমস্যা আছে। আমাদের মতো ছোট অর্থনীতির দেশে, ছোট দেশে এত বিশাল সংখ্যক জনগোষ্ঠী, সেই জায়গায় নির্বাচনী ব্যয়ের একটা বিষয় আছে, নির্বাচনী কর্মকাণ্ডে জড়িত লোকজনের একটা বিষয় আছে। এই যে একটা বিশাল ব্যয়ভারের ব্যাপারটা আছে, সেটা সামাল দেওয়াও কিন্তু একটা কঠিন কাজ। সেই ক্ষেত্রে আমি প্রধান উপদেষ্টার বক্তব্যের সাথে একমত। আসলে এটা 5 বছর থাকার কোনো কারণ নাই। যুক্তরাষ্ট্রের মতো দেশ থেকে শুরু করে আরো অনেক জায়গাতেই তো আছে 4 বছরের মধ্যে নির্বাচনে যাচ্ছে। তাহলে আমাদের সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে মাঝের বছরটাকে হচ্ছে দলীয়করণ এবং লুটপাটের জন্য ব্যয় করা হয়। সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, XYZ যেই দলই হোক না কেন, সবাই হচ্ছে দলের নেতা কর্মীদেরকে নানান ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জন্য মধ্যবর্তী সময়টাকেই বেছে নেন। যে বাঙালি আমরা জানি, আমরা গোল্ডফিশ মেমোরির জাতি, আমরা অনেক কিছু ভুলে যাই বলেই আমাদের মনে হয় যে পরবর্তী 1.5 বছরে আমরা এমন কিছু কাজ করবো যাতে এটা থাকবে না। সেই ক্ষেত্রে প্রথমত হচ্ছে আমি বলবো যে নির্বাচনের এই 4 বছরের জায়গাটা আছে। একই সাথে আপনি সংস্কার ইস্যুতে একটু আগে বলছিলেন, আমি সেটা একটা অংশ এই জায়গাটা একটু যোগ করে দেই যে এই সরকারের আসলে সংবিধান সহ যে 6টা বিষয় সংস্কারের কথা বলছে, সেই সংস্কারের জায়গায় আমার মনে হয় যে রাষ্ট্র সংস্কারের একটা পার্ট হতে পারে। তবে সবচেয়ে জরুরি হচ্ছে নির্বাচন কমিশন সংস্কারের জায়গাটা। আমি নিজে গত 2 বছর 2 মেয়াদে গত 2টা নির্বাচনে ভোট দিতে যাইনি। কেন যাইনি হচ্ছে এই কারণেই, আমার ভোট দেয়া না দেওয়া কিছু যায় আসে না। যেহেতু আমি ভোট দেওয়ার বিনিময়ে 500, 1000, 5000 টাকা নেব না, নিজের পকেটের পয়সা খরচ করেই আমি ভোট দিতে যাব। এবং ভোট দিতে আসা যাওয়া, আমার যেখানে কেন্দ্র, প্রায় 700-800 টাকা খরচ হয়। আমি 700-800 টাকা খরচ করে কেন একজন জনবিচ্ছিন্ন মানুষকে নির্বাচিত করতে যাব? সেই জায়গা থেকে আমার কাছে একদম আমি আপনি জানেন যে সাংবাদিকতায় আমরা একটা কথা বলি P2, যে পারসন টু জার্নালাইজ। সেই জায়গা থেকে নিজেকে দিয়ে আমি উদাহরণটা দিচ্ছি যে আমি ভোট দিতে যাই নাই। অনেকে নাকি ভোট দিতে গিয়ে ভোট দিতে পারেনি, কিন্তু আমি যাই নাই। কেন যাই নাই? ওই যে বললাম যে ভোট দিতে যাব, কাকে দেবো ভোট, কেন দেব? আমাদের জনপ্রতিনিধিদের কাজ হচ্ছে সংসদে আইন প্রণয়ন করা,
সেই জায়গায় হচ্ছে আইনি বিষয়, নানান রাষ্ট্রীয় বিষয়তে, আন্তর্জাতিক বিষয়ে কথা বলবে। সেই জায়গায় তারা না করে, যেটা হচ্ছে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাজ, পৌরসভার মেয়রের কাজ, সেই জায়গায় হচ্ছে তারা এই কাজগুলি করছে। আমি ভোট দিতে যাওয়ার প্রয়োজন মনে করি নাই। সেই জায়গাটা ঠিক করার জন্য আমার মনে হয় নির্বাচন কমিশন সংস্কার, এটা হচ্ছে মুখ্য জায়গায় রেখে রাষ্ট্র সংস্কারের কিছু কাজ এগিয়ে রাখা, সংবিধান সহ বাকি সংস্কারগুলো আমার মনে হয় বিশেষ করে সংবিধানের মতো সেন্সিটিভ জায়গাটা, সেটা নির্বাচিত ও রাজনৈতিক দল মত যারা আছে সংসদে যারা থাকবে, কারণ এটার সাথে সংসদ জড়িত, আপনি অর্ডিন্যান্স জারি করে সংবিধান পাশ করা ফেলতে পারবেন না। তো সেই জায়গা থেকে হচ্ছে একটা রাষ্ট্র সংস্কারের রূপরেখা আপনি দিয়ে যেতে পারেন, যেটি পরবর্তী সময় সংবিধান সংস্কারের ক্ষেত্রে, বা সংবিধান সংস্কার তো আমি বলবো না, সংবিধান সংশোধনের ক্ষেত্রে যে আসবে যে বিষয়গুলো, সেই জায়গায় এটাকে প্রাধান্য দেওয়া, সেটা হইতে পারে। বর্তমান সরকার সর্বোচ্চ রাষ্ট্র সংস্কারের এই কাঠামোটা নির্মাণ করা এক নম্বর, আর নির্বাচন কমিশন সংস্কার, এই দুটা মুখ্য কাজ করা, এই দুটা মুখ্য কাজ করার মধ্য দিয়ে নির্বাচনের দিকে চলে যাওয়া সেই জায়গায়। এবং সেই জায়গায় আপনি নির্বাচন কমিশনের ওই জায়গা থেকেই, যে আমাদের এক সময় ছিল একজন প্রার্থী 300 আসনে নির্বাচন করতে পারতেন, সেটি রাতের আধারে অর্ডিন্যান্স জারি করে এরশাদ সরকার হচ্ছে এরশাদ হোসেন মোহাম্মদ এরশাদ করে দিল 5টি আসন। 111-এর পর এটিকে পরিবর্তন করে নিয়ে আসা হলো একজন সর্বোচ্চ 3টি আসনে নির্বাচন করতে পারবেন। সেই জায়গায় আপনি একটা সংশোধন আনতে পারেন, একজন ব্যক্তি 3টি আসনে নির্বাচন করার প্রয়োজনটা কি? একটাতেই যদি তিনি নির্বাচিত হওয়ার না পারেন, তাহলে বাকি দুটো চেষ্টা করার দরকার কি? তিনি যেটা পারবেন সেখানেই করুন। কারণ 3টি আসনে যদি নির্বাচিত হন, আমরা দেখেছি বেগম খালেদা জিয়া বা শেখ হাসিনা বা আরো দুই HM এরশাদ, তারা হচ্ছে 3টি আসনে নির্বাচন করেছেন, জিতেছেন। বাকি 2টি আসনে এই যে পরবর্তী সময় উপনির্বাচনে যাওয়া, আমি কেন এই রাষ্ট্রের অপচয়ের জায়গায় যাব, কেন আমি শ্রমঘণ্টা নষ্ট করব? সেই জায়গাগুলোতে এক ব্যক্তি এক আসন, আপনাকে জনগণ চাইলে আপনার নিজের আসনেই জিতে আসবেন, নয়তো আপনাকে জনগণ প্রত্যাখ্যান করলে আপনার কিছু বলার থাকবে না। সেইগুলো ঠিক করে আমার মনে হয় নির্বাচনের দিকে যাওয়া দরকার। আর 4 বছরের জায়গায় যেটা হয়েছে, আমি বলবো 4 বছর না, প্রয়োজনে আপনি 3 বছরের মাথা সংসদের মেয়াদ দেখেন না, ক্ষতি কি? জি জি ধন্যবাদ। জি, রহমান মোস্তফা, আপনাকে ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে আবার। আমি একটু মুতাসিম বিল্লাহ আপনার কাছে আসতে চাই। একই ব্যাপার আসলে অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে প্রধান উপদেষ্টা যে বিষয়টি বলেছেন যে 4 বছরের কমও হতে পারে, এবং এর সাথে আমি আরেকটি প্রশ্ন একটু যোগ করে দিই। সেটি হচ্ছে যে একই ইন্টারভিউতে যেটি আমরা দেখেছি, ওই প্রসঙ্গে আমি একটু প্রশ্নটা রাখি। তা হচ্ছে, ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার কারণে হঠাৎ করে কোনো নেতিবাচক কিছুর উদ্ভব হবে এমন শঙ্কা দেখছেন না প্রধান উপদেষ্টা। আপনি কি এমন কোনো শঙ্কা দেখছেন কিনা বাংলাদেশ আমেরিকার সম্পর্কের ক্ষেত্রে? ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমে যদি একটু আমাদের প্রধান উপদেষ্টা যে বক্তব্যটা রেখেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ এবং পরবর্তীতে যেই সংস্কারের কথা বলা হচ্ছে, যে সেই সরকার 4 বছর কিংবা কি হতে পারে, রমন ভাই খুব ভালো করেই ব্যাখ্যা করছিলেন। কিন্তু আমার কাছে, আমিও ওনার সাথে অনেকটাই একমত যে এখানে আসলে 3 বছর 4 বছর দুইটাই হইতে পারে, বিভিন্ন ধরনের প্রস্তাবনা এখানে আসতে পারে। কিন্তু একটা অ্যাঙ্গেল থেকে যেটা বলেছে যে আমাদের মতো একটা দেশের এই নির্বাচনী ব্যয় এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় চিন্তা করে সেটাকে অবশ্যই একটু দীর্ঘায়িত করার সুযোগ আছে। কিন্তু এই দীর্ঘায়িত করার সুযোগটা যেন বাংলাদেশের আসলে শুধুমাত্র কি সরকার কত বছর হবে সেটার উপরে নির্ভর করছে, নাকি সরকারি যে ব্যবস্থা, সেটার যে ক্ষমতায়নের অবস্থা, সেটার যে পাওয়ার স্ট্রাকচার, সেটা কি ধরনের হলে যে এই যে একটা সরকার 5 বছরের পরে 10 বছর কন্টিনিউ করছে, 15 বছর কন্টিনিউ করছে, যেটা দিনে দিনে তাদেরকে অটোক্রেটিক করে তুলছে, সেই ব্যবস্থাটা থেকে আসলে কিভাবে বের হওয়া যায়, সেটা এখানে এই রূপরেখার মধ্যে আমার কাছে মনে হয় যে বেশি আহ গুরুত্ব পাওয়ার দাবি রাখে। কারণ যদি এমনটাই হয় যে আমাদের ওই সংস্কারটা না হচ্ছে, এই পাওয়ার স্ট্রাকচারটা যদি সংস্কার করা না যাচ্ছে, যদি সাংবিধানিক ওই বিষয়গুলো সংস্কার করা না যায়, তাহলে এই 4 বছর কিংবা 3 বছর মাল্টিপ্লাই হয়ে আপনি কিন্তু আবারও এই ধরনের একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টের দিকে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি। তো আমি আসলে যতটা না কনসার্ন এই সরকার পরবর্তী নির্বাচিত সরকার 4 বছর হবে না 3 বছর হবে, তার চাইতে বেশি আমি কনসার্ন হচ্ছে যে আমাদের যে সাংবিধানিক সংস্কারগুলো, যে রাষ্ট্রের যে সংস্কারগুলো দরকার আছে এই পাওয়ার স্ট্রাকচারের জন্য, সেই জায়গাটাতে আসলে এই সরকার এবং তার কমিশন গুলো কিভাবে গুরুত্ব আরোপ করছে। আহ যেহেতু এই কমিশন গুলার আলাপ চলে এসেছে, সেই জায়গাতে আমি একটু অ্যাড করতে চাই। আমরা গত সপ্তাহে আমরা খেয়াল করলাম যে আমাদের যে নির্বাচন কমিশনের যে সংস্কার কমিশন আছে,
তারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল এবং রাজনৈতিক পক্ষ যারা আছে তাদের কাছ থেকে নির্বাচন কমিশন কারা থাকতে পারেন সেই ধরনের নাম প্রস্তাবনা চেয়েছিলেন। আমাদের কাছে আসলে বিষয়টা পরিষ্কার না, কারণ দেখেন নির্বাচন কমিশন সংস্কারের জন্য যে কমিশন করা হয়েছে তারা এখন পর্যন্ত কোনো পরিপূর্ণ সংস্কারের রূপরেখা নিয়ে আসতে পারলো না। তারা তেমন কোনো প্রস্তাবনা জাতির সামনে উপস্থাপন করতে পারলো না। কিন্তু অপরদিকে এই রাজনৈতিক পক্ষের চাপে হোক বা অন্য কোনো চাপে হোক, তারা কিন্তু এই নির্বাচন কমিশন গঠনের একটা প্রক্রিয়াতে চলে গেছে। নির্বাচন কমিশনের বিদ্যমান যে পরিস্থিতি আছে, যেই স্ট্রাকচার আছে, যেই ক্ষমতায়ন তাদেরকে দেওয়া হয়েছে, তারা যেভাবে কাজ করছে সেটার উপর বেস করে এখন যদি খুব ভালো কাউকেও আমরা নির্বাচন কমিশনার হিসেবে প্রস্তাবনায় নিয়ে আসি, তাহলে সেই নির্বাচন কমিশন কতটুকু ফাংশন করতে পারবে বলে আমরা বিশ্বাস করতে পারি। কারণ গত বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যদি আমরা এটা পর্যালোচনা করি, খুব বেশি ভরসা করার জায়গা কিন্তু নাই যে নির্বাচন কমিশন স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করবে, তারা একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিবে। বাংলাদেশের ইতিহাসে কিন্তু আমরা সেটা খুব বেশি দেখতে পারি নাই। তো এই জায়গা থেকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, এই যে সংস্কার কমিশন গুলো হচ্ছে, আজকেও 4টা 5টা সংস্কার কমিশন গঠন করা হলো, পূর্ণাঙ্গ একটা রূপ দেওয়া হলো। এই সংস্কার কমিশন গুলাকে অ্যাক্টিভেট করাটা এবং তাদের যে দায়িত্ব বন্টন করা হয়েছে সেটা এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সংস্কার কমিশন গুলোর জন্য একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা। তাহলেই হয়তো আমরা এরপরে সংবিধানের যেই নতুন সংবিধানের কথা বলছি কিংবা সংবিধান সংস্কারের কথা বলছি, সেই জায়গাটাতে যে যেই পরিবর্তনগুলো আসবে সেই পরিবর্তনগুলোকে আসলে আমরা সুফল ভোগ করতে পারবো। জি মুতাসিম স্যার, যেটা জি আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপারে বললেন, জি 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 ডেফিনেটলি জি জি বলুন। একটা জায়গা থেকে আমরা এটা বলতেই পারি যে আহ, একটা সরকার এখন ট্রাম্পের একটা সরকার গঠন করছে। তারা ডেফিনেটলি ইমিডিয়েটলি আমাদের উপরে কোনো হয়তো আমরা নেগেটিভ কোনো ইম্প্যাক্ট আমরা হয়তো এক্সপেক্ট করছি না। কিন্তু ইমিডিয়েটলি কোনো যদি আমরা নেগেটিভ ইম্প্যাক্ট এক্সপেক্ট নাও করি, এটা কিন্তু একটা লং টার্ম প্রসেস। কারণ আমাদের যে বৈদেশিক সম্পর্কগুলো আছে সেগুলো গত 15 বছরে আমরা কিন্তু কোনো জোরালো অবস্থানে নিয়ে যেতে পারি নাই। আপনি দেখেন বৈশ্বিক দরবারে বাংলাদেশের স্বার্থে যতগুলো এজেন্ডা উঠেছে, আমরা কিন্তু কোনো এজেন্ডা গুলাতে যে আমাদের বৈদেশিক সম্পর্কের যেই একটা স্ট্রং ভূমিকা পালন করতে পারতো সেই জায়গাটাতে কিন্তু আমরা সুফল আনতে পারি নাই। সেটা বাংলাদেশে এখন আমরা বলছি যে ডোনাল্ড ট্রাম্প আসবে, তাদের প্রফেসর ইউনূসের সাথে রিপাবলিকান বা ডেমোক্রেটদের কি সম্পর্ক সেটার প্রভাব পড়বে, এটাকে যদি আমরা একটু সাইডেও রাখি, আপনি দেখেন গত 15 বছরে, বিশেষ করে গত 7 বছরে এই যে রোহিঙ্গা সমস্যার যে সংকটটা তৈরি হয়েছে, এটা কিন্তু একটা বিশাল একটা বৈদেশিক সম্পর্কের উপরে অনেক কিছু নির্ভর করে যে এই সমস্যাটা, এই সংকটটা নিরূপণ কিভাবে হবে। তো সেই জায়গাটা থেকেও কিন্তু এই ধরনের অনেক বিষয় আমরা কিন্তু সেই জিনিসটা গত 15 বছরে মেনটেন করতে পারি নাই। আহ ভারতের সাথে একটা নতজানু পরনীতি, পররাষ্ট্র নীতির কারণে কিংবা অন্যান্য বৈদেশিক সম্পর্কগুলো আমরা যেটা মেনটেন করতে পারি নাই, সেই কারণেই হয়তো আমরা এই বিশ্ব দরবারে আমাদের যে দাবিগুলো আছে, বাংলাদেশের স্বার্থের যে দাবিগুলো আছে, সেটা আমাদের কোনো সুফল আনেনি। জি মুতাসিম বিল্লাহ, আমাদের কাছে যেটা মনে হয়, জি আমি আবারও আসবো আপনার কাছে, আমি আবারও জি 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 আমি আবারও আসবো আপনার কাছে, আমাদের কাছে। পয়েন্টটা শেষ করে দিই সংক্ষেপে। জি জি প্লিজ। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের সরকার গঠনের পরে ইমিডিয়েটলি কি প্রভাব পড়বে সেটার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ডোনাল্ড ট্রাম্পের সরকার সহ অন্যান্য যে বৈদেশিক সরকারগুলি আছে তাদের সাথে বাংলাদেশের কিরকম একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে, সেটাই সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জি আপনাকে ধন্যবাদ, আমি আবারও আসবো আপনার কাছে। আমি একটু রহমান মুস্তাফিজ খুব সংক্ষেপে যদি একটু বলতেন, আমাকে একটু বিরতি নিতে হবে 1 মিনিটে, যে এই যে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প, বাংলাদেশ আমেরিকার সম্পর্কে কোনো ধরনের পরিবর্তন অথবা নেতিবাচক কোনো কিছু আপনি দেখতে পাচ্ছেন কিনা, কোনো শঙ্কা আছে কিনা? নেতিবাচক শব্দটা আসলে খুব আপেক্ষিক বিষয়। আপনার জন্য যেটা নেতিবাচক সেটা আমার জন্য ইতিবাচক হতে পারে, এই ধরনের একটা বিষয় তো কাজ করেই। আমাদের এই অঞ্চলে একটা বড় শক্তি চীন, এবং চীন ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিত্র ভারত। এর সাথে আছে আবার ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর একেবারেই ব্যক্তিগত পর্যায়ের বন্ধুত্ব। সেই জায়গা থেকে মিলিয়ে হচ্ছে যে আজকে আমরা যদি দেখি যে জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প তার দায়িত্ব গ্রহণ করবেন, এবং দায়িত্ব গ্রহণ করার আগেই আমরা দেখেছি যে নরেন্দ্র মোদীর সাথে তার কিছু কথাবার্তা, এক্স হ্যান্ডেলে আমরা কিছু জিনিসপত্র দেখেছি। তো সবকিছু মিলেই মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশ ইস্যুতে কি সিদ্ধান্ত নেবেন এটা একটা বিষয়। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প তার ব্যক্তিগতভাবেই হচ্ছে ডেমোক্রেটদের উপর যে তার ক্ষুব্ধতা এবং ডেমোক্রেটদের সাথে আমাদের প্রধান উপদেষ্টার সখ্যতা, এই জায়গাগুলো যদি তিনি উত্তরণ ঘটাতে পারেন
ব্যক্তি মানুষের ঊর্ধ্বে উঠে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দায়িত্বটা তিনি পালন করেন, সেই ক্ষেত্রে দেশ হিসাবে বাংলাদেশের আসলে আশঙ্কার কিছু নাই। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এর আগের মেয়াদের রাষ্ট্রপতি থাকা অবস্থায় যে কর্মকাণ্ড আমরা দেখেছি, গত 4 বছর আমরা দেখলাম, সবকিছু মিলিয়ে আবার একই সাথে এই জায়গায় খুব স্বাভাবিক কারণে নামটা চলেই আসে যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের সাথে ভারতের সম্পর্কের যেই জায়গা, সেই জায়গা থেকে আবার শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া, নরেন্দ্র মোদী বা অমিত শাহর সাথে শেখ হাসিনার যোগাযোগ, সবকিছু মিলিয়ে আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী চারিত্রিকভাবে এক ধরনের একরোখা স্বভাবের এবং কখনো কখনো দলীয় সিদ্ধান্ত বা দেশের জায়গা বাইরে গিয়ে ব্যক্তিগত সিদ্ধান্তের জায়গা চলে যান। সেই জায়গা থেকে যদি হয়, সেক্ষেত্রে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে মার্কিনীদের নাক গলানোর বদ স্বভাবটা বরাবরই ছিল। এটা যদি আগামী দিনে আবার আরো বেড়ে যায়, সেক্ষেত্রে কি হবে এটা আসলে বলা মুশকিল। এই মুহূর্তে অপেক্ষা করা এবং একই সাথে বাংলাদেশের দিক থেকে হচ্ছে কূটনৈতিক তৎপরতা কতটা ভালো হবে তার উপর নির্ভর করে। কারণ আমি নির্দ্বিধায় একটা কথা বলতে পারি, গত অন্তত আমি পেশাগত জীবনে আসার পরে 3 দশকের কথা বলতে পারি যে বাংলাদেশে কোনো যোগ্য কূটনীতিক আমি দেখি নাই। এরা প্রতিপক্ষের সাথে টেবিলে বসার আগেই তারা হচ্ছে নতজানু হয়ে যায়, তারা হচ্ছে পর্যাপ্ত প্রিপারেশন নিয়ে মিটিং এ বসেন না এবং প্রতিপক্ষের দুর্বল জায়গাগুলো নিয়ে হোমওয়ার্কটা করেন না। যার কারণে সেটা মিয়ানমার ইস্যু বলেন, ভারত ইস্যু বলেন, পাকিস্তান ইস্যু বলেন, যুক্তরাষ্ট্র বলেন, সমস্ত ক্ষেত্রে আমাদের এই কূটনীতিকরা বারবার ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়ে দেশকে হচ্ছে একটা ব্যর্থতার দিকে নিয়ে গেছেন। সেই জায়গা থেকে আমি জানি না কতটা আশাবাদী হওয়া উচিত আমাদের যে ডোনাল্ড ট্রাম্প যখন হচ্ছে দায়িত্ব গ্রহণ করবেন, আমাদের লবিস্টরা, আমাদের হাজার হাজার ডলার খরচ করে রাখা লবিস্টরা, আমাদের ককাস, এরা কি করবে আমি জানি না, তবে আমি খুব আশাবাদী না। জি, আপনাকে ধন্যবাদ রহমান মুস্তাফিজ। আমরা আবারও আলোচনা করব, আমাকে একটি বিরতি নিতে হবে। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন আজকে দুজন অতিথি, সিনিয়র সাংবাদিক রহমান মুস্তাফিজ এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য মুতাসিম বিল্লাহ। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি একটি প্রশ্ন রাখতে চাই। আপনারা দুজন নিশ্চয়ই ঘটনাটি দেখেছেন যে সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে করার জন্য কলেজটির শিক্ষার্থীরা দাবি জানিয়ে আসছেন এবং প্রথমত যে ছোট্ট করে যে বিষয়টি আসলে আপনারা কিভাবে দেখছেন তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার বিষয়টি, তাদের যে দাবি, আমি সাথে যে আসলে মূলত যে প্রশ্নটা রাখতে চাই আপনাদের কাছে সেটি হচ্ছে যে কোনো দাবি বিক্ষোভ থাকতেই পারে, করতেই পারে, দাবি আদায়ের জন্য বিক্ষোভ করা যেতে পারে, আন্দোলন প্রতিবাদ করা যেতেই পারে, ঠিক আছে, বুঝলাম। কিন্তু আমরা যেটা দেখলাম যে একজন শিশু সহ 5 জন যাত্রী আহত হয়েছেন। এখন এখানে এটি রাজনৈতিক আন্দোলন বিক্ষোভ হোক, অরাজনৈতিক হোক, যেই দাবিতেই হোক, এই যে 5 জন লোক আহত হলে এর দায় কে নিবে? আইন শৃঙ্খলা বাহিনী আছে মাঠে, সরকারের দায়িত্ব আছে, আবার একদিকে যারা বিক্ষোভ করছেন, আন্দোলন করছেন, আবার এর মধ্যে কি বাহিরের কেউ আছে, কিন্তু দিন শেষে যারা আহত হলেন তাদের দায় কে নেবে? এক। দ্বিতীয়ত হচ্ছে এই যে ট্রেনের কয়েকটি জানালার কাচ ভেঙেছে অথবা আরও কি ক্ষয়ক্ষতি হয়েছে আমরা জানি না, আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাচ্ছি, এই যে বিষয়টা, এর ভর্তুকি কে দিবে? এই যে দীর্ঘ যানজট, ট্রেন বসে থাকা, ট্রেন চলতে না পারা, রাস্তায় যানজট, মানুষের যে ভোগান্তি, এইটার ক্ষতিপূরণ কে দিবে? এর দায় কে নিবে? সরকার নিবে? বিক্ষোভ, তিতুমির কলেজের কথা বলছি না, যে কোনো আন্দোলন, সেটা কোনো রাজনৈতিক দলের হতে পারে, অরাজনৈতিক দলের হতে পারে, যে কোনো সংগঠনের হতে পারে, 5 জন লোকের যে কোনো দাবিতে হতে পারে, সেটা যাই হোক। কিন্তু এই যে আমরা বিভিন্ন সময় দেখি, কিন্তু আমরা এই জিনিসগুলো আসলে কতটুকু ভাবি, আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটা আসলে আমাদের পরিষ্কার। একটা সংগঠনের অথবা একটি কলেজের অথবা রাজনৈতিক দলের যেমন তাদের প্রতিবাদ জানানোর, আন্দোলন করার, বিক্ষোভ করার অধিকার রয়েছে, সাধারণ নাগরিকের সেই রাস্তা দিয়ে যাওয়ার অধিকার আছে, কিন্তু সেই অধিকার থেকে তো সে বঞ্চিত হচ্ছে, তার সময় নষ্ট হচ্ছে। সেই জায়গাটায় আসলে কি হবে? জনাব রহমান মুস্তাফিজ, আমাকে একটু বলবেন, এর দায় কে নিবে? সরকার নিবে? বিক্ষোভকারী নিবে? রাজনৈতিক অরাজনৈতিক দল নিবে? যে যখন করছে কে নিবে এর দায়টা? এর দায়টা আসলে নেবে আমাদের ভাগ্য। এই কারণে আমি একটা কথা বলি যে আগামী 500 বছরেও আমরা বাঙালি জাতি সভ্য হব না। আপনি লিখে রাখেন, 500 বছরে হবো কিনা সন্দেহ আছে। আমরা কথায় কথায় যে ভাঙচুর করি, এই যে আজকে ট্রেনে হামলা হলো, একটা শিশু সহ 5 জন মারা গেল, তার আগে আমরা মেট্রো রেলে হামলা দেখলাম,
এর আগে আমরা বিমানবন্দরে হামলা দেখলাম, তারপরে হচ্ছে এরকম নানান সময় নানান কিছু দেখি। আজকে ধরেন আপনার মাধ্যমেই আমি টিভিএন এর দর্শকদের একটা কথা জানাতে চাই। ধরেন এক সময় বিশেষ করে স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে রাজপথে ছিলাম, গাড়ি ভাঙচুর করা, জ্বালানো, এই কাজগুলি করেছি। 92 সালে মার্চ মাস থেকে আমি নিজে তো পারতপক্ষে কোনো গাড়ির দিকে ঢিল ছোড়া তো দূরের কথা, ফুলও ছুড়ি না, এবং অন্যকে দেখলে বাধা দিই। কেন দেই? মঈন হোসেন রাজুর কথা নিশ্চয়ই আপনার মনে আছে, ইদানিংকালে খুব আলোচিত একটা জায়গা রাজু ভাস্কর্য। এই রাজুকে, রাজু স্মৃতিকে ঘিরে এই রাজু ভাস্কর্য হয়েছে। এই রাজু, মঈন হোসেন রাজু আমার ব্যক্তিগত বন্ধু, আমাদের শত শত রাত একসাথে এক বিছানায় কেটেছে। এই রাজু যেদিন মারা যায়, ছাত্রদল এবং ছাত্রলীগের গোলাগুলির মধ্যে সন্ত্রাস বিরোধী মিছিল বের করেছিল টিএসসি থেকে রোজার দিন ইফতারির জাস্ট কিছুক্ষণ আগে। সেই জায়গায় মল চত্বরের দিক থেকে আসা গুলিতে রাজু মারা যায়। রাজু হাসপাতালে। রাজু মারা যাওয়ার খবরটা যখন ছড়িয়ে গেল, আমরা জাস্ট 5-6 জন রাস্তায় বেরোলাম। চানখার পুলের মোড়ে একটা মাইক্রোবাস দাঁড়িয়েছিল। সেই মাইক্রোবাসে পরে জেনেছে এই মাইক্রোবাসটাতে আমি অনেকবার উঠেছি। মাইক্রোবাসটা জ্বালিয়ে দিলাম। একটা পিঠা তৈরি করছিলেন একজন, সেই তার কেরোসিনের চুলাটি নিয়ে সেই মাইক্রোবাসটি জ্বালিয়ে দিলাম। এরপর যখন আবার হসপিটালে ফিরে আসি, জানলাম রাজু গুলি খাওয়ার খবর পেয়ে রাজুর বড় ভাই রানা ভাই খালাম্মা খালু ওই মাইক্রোটিতে করে রাজুর শেষ বিদায়ের জায়গাটায় এসছেন। ওই যে কষ্টটা, সেই কষ্টের পর আমি আসলে কোনোদিন আর গাড়িতে হাত দেওয়া, গাড়িতে আগুন জ্বালানো বা ভাঙচুর করা এই জায়গাটা সমর্থন করতে পারিনি। যে আমি নিজের ভিতর থেকে তখন অনুভব করলাম যে যার গেল তার তো সবই গেল। তো সেই জায়গায় আমার মনে হয় যে এটা চাওয়া উচিত না। যারা এই কাজগুলি করে তাদের পরিবারের কেউ যদি আজকে ওই জায়গায় আহত হতো, তার কেমন লাগতো? যার ইটের আঘাতে যে শিশুটি মারা গেল, সেই শিশুটি তারও ভাই বোন হতে পারতো। যে বয়স্ক ব্যক্তি পুরুষ বা মহিলা আহত হলেন, তার বাবা মা হতে পারতো। তো এই যে আন্দোলন সংগ্রামে আমরা দেখি মানুষ মারা যায়, পুলিশের গুলিতে হোক বা আন্দোলনকারীদের গুলিতে হোক বা তাদের প্রতিপক্ষের গুলিতে হোক বা পিটিয়ে মারা হোক, যিনি মারা যান তার পরিবারটার কি অবস্থা আমরা ভাবি না। একই সাথে হচ্ছে যিনি এই যারা মারছে এদের পরিবারে কেউ মারা গেলে আসলে কেমন লাগতো। আমরা দেখেছি আমাদের গত সেই 47-এর আন্দোলন, যেটা পাকিস্তান স্বাধীনতা বা ভারত স্বাধীনতা আন্দোলন, পরবর্তী সময় আমাদের 71, এই জায়গাগুলো এক ধরনের বিষয় ছিল। কিন্তু পরবর্তী সময় আমরা গণতান্ত্রিক আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন, এই আন্দোলনের মৃত্যুগুলো আমাদেরকে আসলে কাঁদায়। আমার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন, আমি জানি সড়ক দুর্ঘটনায় বা এই ধরনের দুর্ঘটনায় মারা গেলে কেমন লাগে। সেই জায়গা থেকে এগুলো আসলে মানুষের মনোজগতে পরিবর্তন করার বিকল্প নাই। এবং এই পরিবর্তনটা করার জন্য করার জায়গা হচ্ছে বেসিক্যালি দুইটা। একটা হচ্ছে প্রাইমারি লেভেলের স্কুলে, আরেকটা হচ্ছে পরিবার। পরিবারের আমরা সদস্যরাই তো অসভ্য। আমার শিক্ষকও তো ওই অসভ্য সমাজ থেকে আসা। ওনারা নিজেরাই তো স্কুল ফাঁকি দেন, প্রশ্নপত্র বিক্রি করেন। তো আমাদের নীতি নৈতিকতার জায়গাটাই তো ঠিক নাই। কত জেনারেশন পার হলে আমরা সভ্য আমরা জানি না। তো এই দায় আসলে কারো ঘাড়ে চাপানোর কিছু নাই, বরং কঠিন শাস্তি হওয়া উচিত। আর এই যে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা, তিতুমির কলেজের আগে ঢাকা কলেজ, কবির হোসেন কলেজ, ইডেন কলেজ, এদের নাম আসা উচিত। আমি দাবি করলাম একটা নতুন সরকার আসছে, সেই সরকার আসলে আমি একের পর এক দাবি উত্থাপন করতে থাকবো, অরাজকতা সৃষ্টি করব, এটা হতে পারে না। আপনি 15 বছরের ফ্যাসিস্ট সরকারের কথা বলছেন, ফাইন, আপনি বর্তমান সরকারের আমলে আসেন না, আপনি এই সরকারকে আনলেন, আনার পরে আপনি 15 মাস যেতে আপনি এই ধরনের দাবি দেওয়া শুরু করে দিবেন। আপনি তাকে রাষ্ট্র সংস্কার বলছে, ইত্যাদি ইত্যাদি বলছে। দেখেন না, আগে 15 মাস অপেক্ষা করেন, আপনার দাবি দাওয়া পূরণ হয় কিনা সেটা দেখেন। আপনি এখনই একটার পর একটা ইস্যু তুলবেন, এটা তো হতে পারে না। আপনি ইস্যু তুলে হচ্ছে রাস্তাঘাট বন্ধ করে দিবেন, ট্রেনে হামলা চালাবেন, গাড়িতে ভাঙচুর করবেন, এটা হতে পারে না। আগে আমাদের মূল রাষ্ট্র সংস্কারের জায়গায় মূল সংস্কার হওয়া দরকার, নৈতিকতার জায়গা, মনোজগতের জায়গা, সততার জায়গাটা তৈরি করা। আমরা সৎ মানুষদের সমাজ করছি। এই দেশে 17 কোটি মানুষ থাকলে একেবারে 16,99,00,000 মানুষ অসভ্য। এই জায়গায় চেঞ্জ না করে আসলে কিচ্ছু হবে না। আমি ভালো ভালো কথা বলি, আমরাও কি কোনো না কোনো ভাবে এই ধরনের অসততা যাই না, অথবা একটা অসৎ মানুষ, অসভ্য মানুষকে কোনো ভাবে একদম হচ্ছে হয় প্রতিবাদ না করে তাকে প্রশ্রয় দিচ্ছি, আর নয়তো ভাবি যে আচ্ছা আমারও তো এই ভবিষ্যতে লাভ হইতে পারে।
তো এই মনোজগতের পরিবর্তনের কোনো বিকল্প নাই। আমার মনে হয় দায় কার উপর চাপানোর কোনো দরকার নাই। আসেন আমরা বরং কঠোর ব্যবস্থা দিতে পারি কিনা সেই জায়গাটায় পৌঁছাই। জি, রহমান মোস্তাফিজ, আপনাকে ধন্যবাদ। আমি আবারও আসবো অবশ্যই সময় পেলে। মুতাসিম বিল্লাহ, আপনি যদি এই বিষয়ে কিছু যোগ করতে চান একটু বলতেন আমাদের। একটা তো যে সভ্যতা অসভ্যতার ব্যাপারে বলা হলো, আমি এটার সাথে আমার কোনো দ্বিমত নেই এবং এটা আসলে কেউই দ্বিমত করবে না যে আহ, মানসিক ভাবে মনস্তাত্ত্বিক দিক থেকে যখন আমার মধ্যে ওই বিবেকবোধ কাজ করে না, আমার মধ্যে ওই সচেতনতা কাজ করে না। এখন যেটা ভাই বলছিলেন যে উনি একটা ব্যক্তিগত একটা এক্সপিরিয়েন্সের মধ্য থেকে যে ওনার এই পরিবর্তনটা এসেছে, আমাদের সবার তো আর আসলে আমরা চাইও না যে সবাই এই ধরনের একটা আহ অভিজ্ঞতার মধ্য দিয়ে যাক। কিন্তু বিষয় যেটা হয়েছে যে এই জিনিসটা একটু বোঝা দরকার যে এই ধরনের ঘটনাগুলো হয় কেন। যখন অথরিটির সাথে আমাদের যারা সাধারণ জনগণ আছে, আমি দাবির লেজিটিমেসি নিয়ে পরে বলছি, যখন অথরিটির সাথে আমাদের সাধারণ জনগণের যে বিশ্বাসের জায়গাটাতে যখন একটা বড় ব্যাঘাত ঘটে, যে আমাদের যেটা ন্যায্য দাবি সেটাও যদি আমরা চাই সেটাও আমরা পাবো না। কারণ দেখেন, এই ধরনের রাস্তা বন্ধ করা কিংবা এই ধরনের আহ প্রতিবাদ কিন্তু এর আগেও অনেক ন্যায্য দাবি নিয়েও হয়েছে। সেটাও যখন হয়, সেটার মধ্যে কিছু লোক থাকে যারা, যেটা ভাই বললেন যে অসভ্য লোকজনের যখন সংমিশ্রণ হয়, তো এই যে রাজনৈতিক যে কালচারটা, এই যে রাজনৈতিক সংস্কৃতি, এটাকে পরিবর্তন করা খুব জরুরি। আমাদের শিক্ষা থেকে শুরু করে বাচ্চাকাল থেকে আমাদের বাচ্চাদেরকে আমরা সিভিক সেন্স বলতে কিছু শিখাই না। আমাদের বাচ্চারা এখন পর্যন্ত এই যে রাস্তায় ময়লা ফেলা, অপচয় বন্ধ করা, পানি নষ্ট না করা, এই ধরনের যে সিভিক জায়গাগুলি আছে, সেই জায়গাতে আমাদের শিক্ষা কার্যক্রমে বা বাচ্চাদের থেকে আমরা এগুলো শিখাই না। পাশাপাশি যে রাজনৈতিক সংস্কৃতি, সেটা তো আমাদের অবস্থা খুবই খারাপ। যে সাধারণ একটা নিরাপদ সড়ক চাই, এই ধরনের একটা দাবি নিয়েও আমাদের রাস্তায় নামতে হবে। আমরা সামান্য কোটা চাই না, আমরা বৈষম্য চাই না, সেই বৈষম্য চাই না দাবি নিয়েও আমাদেরকে কেন রাস্তায় নামতে হবে, সেই জিনিসগুলো অনেক আলোচনা তো করা যেতে পারে, অনেক ধরনের করা যেতে পারে। কিন্তু যারা এই এবং এইগুলোর সুযোগটা নেয় কারা, এইগুলোর সুযোগটা নেয় যেটা হচ্ছে যে আপনি একটা নতুন সরকার এসেছে একটা গণ অভ্যুত্থানের পরে, সেই সরকারকে আপনি কোনো ধরনের সময় দিচ্ছেন না সেটেল ডাউন করার জন্য। তাদের যে গুরুত্বপূর্ণ রাষ্ট্রের কাজগুলো করার দরকার সেগুলো নিয়ে আপনি সেটেল ডাউন করার সুযোগ দিচ্ছেন না। আপনার গত 15 বছরের যে না পাওয়া, সেটা ন্যায্য কিংবা অন্যায্য যেটাই হোক, আপনি সেটা নিয়ে অতি ব্যতিব্যস্ত হয়ে গেছেন। এটা দুই কারণে, একটা হচ্ছে যে আপনার যে সামগ্রিক চিন্তার জায়গাটা, সেই জায়গাটাতে একটা অপরিপক্কতা আছে, এবং আপনার মধ্যে সেই ফ্যাসিস্ট সরকারের যে এলিমেন্ট গুলো আছে, যেটা দিয়ে আপনি সরকারকে আনস্টেবল করতে চান, সেই জায়গাটা আছে। তো এই জায়গাটাতে একটা বড় পরিবর্তন আনতেই হবে, এবং যারা আসলে ন্যায্য দাবিও তুলে তাদেরকে কেন সচেতন হওয়া দরকার। এই যে আজকে তিতুমির কলেজের এই দাবিটাকে যদি আমি ন্যায্য মেনে নিই, যেটা ভাই বললেন সেটা ইতিহাস বলবে যে ইডেন, বাংলা কলেজ, অন্যান্য যে কলেজগুলো আছে সেগুলো এটা আগে পায় কিনা সেটা নিয়ে একটা আলোচনা হতেই পারে। কিন্তু যদি আমি ন্যায্য ধরেও নেই, এই ধরনের বিশৃঙ্খল ঘটনা, এই ধরনের ঘটনা একটা ন্যায্য দাবিরও লেজিটিমেসি। আজকে এই ট্রেনের ঘটনাটা যদি না ঘটতো, এটা নিয়ে সাধারণ মানুষ হয়তো চিন্তা করতো যে একটা কলেজ, এত প্রাচীন একটা কলেজ যেখানে এত মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনা করছে, তাদের একটা দাবি থাকতে পারে, সেটা নিয়ে কথা হতে পারতো। কিন্তু এই যে বিশৃঙ্খল ঘটনাগুলো হয়, তখন একটা ন্যায্য দাবিও, এটা যদি আপনি একটা ভালো আন্দোলনও করেন, তখনও এইগুলো যদি আমরা কন্ট্রোল করতে না পারি, এই দাবিগুলো কন্ট্রোল করতে না পারি, এবং আমরা যদি এগুলো স্ট্রাকচারালি চিন্তা না করতে পারি যে একটা দাবি আসলে কিভাবে উত্থাপন করা যেতে পারে, এগুলো নিয়ে কি সরকারের মন্ত্রণালয়ের সাথে কথা হয়েছে, এগুলো নিয়ে কি সরকারের অধিদপ্তরগুলোর সাথে কথা হয়েছে। একটা দাবি আদায়ের তো একটা স্টেজ থাকতে হবে। আমি কোনো দাবিকেই ছোট করতে চাই না, কোনো দাবিকেই বড় করতে চাই না। আমরা গত 100 দিনে এই ধরনের অনেকগুলো দাবি দেখেছি, যেগুলো কোনো স্ট্রাকচার ফলো করে, যেগুলো কোনো প্রসেস ফলো করে হয় নাই। কিন্তু এগুলোর পিছনে আমরা আমার যে ইন্টারপ্রিটেশন, আমার যেটা মনে হয়, সেটা হচ্ছে এটা আসলে দাবির চাইতে এই সরকারকে আনস্টেবল করার জন্যই মূলত এই জিনিসগুলা বেশি করা হচ্ছে এই মুহূর্তে। কারণ আর নাহলে যদি শুধুমাত্র এটা বিশ্ববিদ্যালয় করার দাবি হতো, এটা যদি শুধুই জাতীয়করণের দাবি করার হতো, তাহলে এই জিনিসগুলো একটা প্রসেস ফলো করে মেনটেন করে করা হতো। জি, আপনাকে ধন্যবাদ মুতাসিম বিল্লাহ। এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আমরা আরেকদিন কথা বলবো, এই যে দাবির যে বিষয়গুলো সময় নিয়ে। আজকে সময় আমাদের একটু কম। আমি একটু রহমান মোস্তাফিজ আপনার কাছে যে বিষয়টি নিয়ে আসতে চাই, আমরা যেটা দেখলাম যে গণমাধ্যম সংস্কার কমিশন হয়েছে, কেমন হলো, প্রত্যাশা কি, এবং একজন সিনিয়র সাংবাদিক হিসেবে আপনার চাওয়া পাওয়ার জায়গাটা কি এই গণমাধ্যম সংস্কার কমিশন, অথবা এই সংশ্লিষ্ট গণমাধ্যম সংশ্লিষ্ট বিষয়ে আসলে কি সংস্কার করবে অন্তর্বর্তীকালীন সরকার, আপনার প্রত্যাশা? গণমাধ্যম কমিশন, সংস্কার কমিশনে আমি মূলত একজন মানুষের উপর একটু আশাবাদী, যে আমি ব্যক্তিগতভাবে ওনার স্টুডেন্ট ছিলাম না, কিন্তু আমি ওনাকে পছন্দ করি।
গীতিয়ারা নাসরিন। গীতিয়ারা আপার প্রতি আমার এক ধরনের বলতে পারেন ভালো লাগার জায়গাটা এই জন্যেই যে তিনি কখনোই কোনো সরকারের আমলেই মাথা নত করেননি। যখন যা তার কাছে ন্যায্য মনে হয়েছে তিনি সে কথাটি বলেছেন। এই একটা জায়গায় আমরা দেখেছি যে আগের একাধিক সরকারের আমলে তিনি প্রকাশ্যে এই কথা বলেছেন, কোনো ঝুঁকি থাকার পরেও উনি মাথা নত করেননি। মুশকিল হচ্ছে বাংলাদেশে তো 90 পরবর্তী সময়ে কোনো বুদ্ধিজীবী মহল নাই, যা ছিল দল কানা চাটুকার, সে নানান দলের পক্ষেই। আসলো সুশীল সমাজ। এই সুশীল সমাজকে আমরা দেখলাম কতটা বেশি আপনার স্বার্থবাদী হতে পারে সেটাও আমরা দেখেছি। সুশীল বলি বুদ্ধিজীবী বলি এই জায়গাটা আমরা এক ধরনের ঘাটতিতে আছি। 90 পূর্ববর্তী সময় বাংলাদেশে যথেষ্টই আমরা বুদ্ধিজীবীদের দেখেছি, তারা নানান সময় জাতির প্রয়োজনে কথা বলেছেন। এই জায়গায় এখন গীতিয়ারা নাসরিন আপা একা কতটা লড়াই করতে পারবেন আমি জানি না। আর বলতে পারেন আসলে আমি ইদানিং হয়তো আপনি আমার পুরনো সহকর্মী দেখেছেন আমি আশাবাদী মানুষ, কিন্তু ইদানিং কেন যেন অনেক কিছুতেই আশাবাদী হতে পারি না। আমাদের সম্প্রচার আইন এটি বাক্সবন্দী হয়ে আছে আজকে প্রায় 7 বছর ধরে। 3 মাস সময় দিয়ে আমাদেরকে, আমি সেই কমিটির একজন সদস্য ছিলাম, 3 মাস সময় দিয়ে আমাদেরকে বলা হলো একটা খসড়া আইন প্রণয়ন করে দিতে হবে। 3 মাসের জায়গায় আমাদের 3 মাস আসলে সম্ভব না এই ধরনের ক্রিটিক্যাল একটা জিনিস তৈরি করা। আমাদের সময় লাগলো প্রায় 1 বছরের মতো। আমরা সেটা যখন দিলাম দেখলাম সেই আইনের মধ্যে নানান ধরনের ঘাটতি আছে, গোজামিল আছে, মালিক পক্ষ, রাষ্ট্র, আমলা প্রত্যেকেরই জায়গা আছে, সাংবাদিক গণমাধ্যম কর্মীদের জন্য কিছু নাই। তা আমাদের মাথায় তো ঢুকে আছে, আমরা সেই আইন প্রণয়ন করতে গিয়ে হচ্ছে বিশ্বের নানান দেশের এই ধরনের আইনগুলো আমরা নাড়াচাড়া করেছিলাম। আমি অনুষ্ঠান শুরুর আগে আপনাদেরকে বলছিলাম যে সেই আইনে গণমাধ্যম কর্মীদের জন্য এখন কিছু ছিল না। গণমাধ্যম কর্মীদের কিছু না থাকার কারণে যখন সেই জায়গাটা নিয়ে মিটিং এ প্রশ্ন তুললাম, সেই প্রশ্নের এক পর্যায়ে কমিশনের সেই কমিশন হচ্ছে চেয়ারম্যান ছিলেন অধ্যাপক গোলাম রহমান স্যার, ওনার সাথে এক পর্যায়ে আমার কিছু ডিবেট হলো যে, এবং বললাম যে আমি আমার একেবারে উনি কণ্ঠভোটে দিয়ে দিলেন। 39 জন ছিলাম আমরা, যে সেই 39 জনের মধ্যে কণ্ঠভোটে দেওয়ার পরে 38-1 ভোটে সেই আইনের খসড়া গৃহীত হলো। সেই 38-1-এর 1 ছিলাম আমি। সেই জায়গায় হচ্ছে এক পর্যায়ে বললাম যে আমার নোট অফ ডিসেন্ট সহ তাহলে এটাকে গ্রহণ করতে হবে। এবং এই নোট অফ ডিসেন্ট নিয়ে বিশেষ করে ওয়েলস বোর্ডের সাথে কথাবার্তা বলতে গিয়ে এক পর্যায়ে মোজাম্মেল বাবু, আপনারা চিনেন, অ্যাডকোর নেতা ছিলেন, 71 টিভির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন, কিছুদিন আগে গ্রেফতার হয়েছেন। তা বাবু ভাই এক পর্যায়ে আহমেদ জুবাইর সময় টিভির এমডি ছিলেন, তাকে বললেন যে জহু, এই রহমান মুস্তাফিজ বলতেছে যে এটা ওয়েস্ট বোর্ড রাখতে, রহমান মুস্তাফিজ তুমি আমাকে বলো যে ওয়েস্ট বোর্ডটা তো পত্রিকার জন্য আছে, কোথায় পালন হয়? তখন বলছিলাম যে আইনি অধিকার চাই গণমাধ্যম কর্মী হিসাবে, যাতে অন্ততপক্ষে ওয়েস্ট বোর্ড না দিলে রাস্তায় দাঁড়িয়ে বলতে পারি যে মোজাম্মেল বাবুর চেয়ে আমরা তুলে নেবো, আমরা এই স্লোগানটাতে অধিকার চাই। জাস্ট মিটিং এর মধ্যে এইভাবেই বলেছিলাম। তখন এক পর্যায়ে হচ্ছে গোলাম রহমান স্যার এটাকে একটা ধারায় আনতে বললেন, ব্যারিস্টার তানজিম তিনি পরবর্তী সময় একটা ধারা না করে একটা উপধারা করলেন, তাও খুবই বাজেভাবে গণমাধ্যম কর্মীদের নিষ্পেষণের একটা জায়গা তুলে দিলেন মালিকদের হাতে, 12 উপধারা। আমি সেই আলোচনায় যাচ্ছি না, আমি আবার মূল প্রসঙ্গে আসছি যে এই যে কমিটিটা দেখলাম এই জায়গায় গণমাধ্যম নিয়ে কাজ করেন, গণমাধ্যমের ভিতর থেকে জি রহমান মুস্তাফিজ যে জায়গাটা একটু সংক্ষেপে বলতেন, সময় একদম আমরা শেষ। মূলত 2 ধরনের মানুষ কাজ করি। হ্যাঁ আমি শেষ করেছি, জি একদম শেষ করেছি। যে একটা একাডেমিক ঘরানা, আরেকটা হচ্ছে জনপ্রিয় ঘরানা। জি জনাব রহমান মুস্তাফিজ, আপনার ভিডিওটি সম্ভবত আমরা পাচ্ছি না ঠিকভাবে। আমার জায়গা হচ্ছে একদম গণমানুষের কথা বলে যে মিডিয়া, সেই মিডিয়া কিভাবে নিজের পায়ে দাঁড়াতে হয়। এবং আমাদের সবচেয়ে বড় জায়গা, আমাদের প্রচলিত আইনে আছে যে কোনো টেলিভিশন শত শত কোটি টাকা বিনিয়োগ করে যে টেলিভিশন হচ্ছে যে কোনো মুহূর্তে বন্ধ করে দেওয়ার এখতিয়ার সরকারের আছে। অনলাইন নিউজ পোর্টালের ক্ষেত্রে তাই। এই জায়গাটা বন্ধ করা, আজকে আমি এই 2024 সালের নভেম্বর মাসেও বলতে পারি আমি গণমাধ্যমের কর্মী হিসাবে স্বাধীন নই, আমি মন খুলে কথা বলতে পারি না। এক সময় ছিলেন খালেদা জিয়া,
একসময় ছিলেন এরশাদ, একসময় ছিলেন শেখ হাসিনা, এখন আছে বর্তমান সরকার। আমি কোনো আমলেই স্বাধীন নই এবং স্বাধীন হওয়ার আমি কোনো সম্ভাবনা দেখি না। কারণ আপনার বিরুদ্ধে কথা বললে আমি স্বৈরাচারের দোষর হয়ে যাব, আপনার পক্ষে কথা বললে আবার স্বৈরাচারের দোষর যাদেরকে বলছেন তখন বলবে যে আমি ষড়যন্ত্রকারী। দুই পক্ষ থেকেই চাপের মধ্যে থাকা এই দমবন্ধ পরিবেশ থেকে আমরা গণমাধ্যম কর্মীরা আসলে মুক্তি চাই। জি, রওনক মোর্শেদ, অনেক ধন্যবাদ। আমরা নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে অন্য আরেকদিন আরো বিস্তারিত আলোচনা করব। মুতাসিম বিল্লাহ, আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ থাকলো। টিভিএন 24 টেলিভিশনের সাথে থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।